আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট ফোন এটি। আনফোল্ড অবস্থায় মাত্র 4.8 mm থিকনেস এবং ফোল্ডিং অবস্থায় আইফোন 14 প্রোর মতো স্লিম। আর পারফরমেন্সের কথা বলতে গেলেও সেটাও টপ লেভেলের। আমি আইফোন 14 প্রো গত 1.5 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছি এবং আইফোন থেকে কেন আবার অ্যান্ড্রয়েডে শিফট হলাম, আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হনর ম্যাজিক ভি2 এই স্মার্টফোনটা চায়নাতে রিলিজ হয় গত বছরের জুনে, অর্থাৎ বলা যায় যে সেই হিসাবে এই ফোনটা কিছুটা পুরানো। অলরেডি চায়নার মার্কেটে হনর ম্যাজিক ভি3 স্মার্টফোনটা লঞ্চ হয়ে গিয়েছে, যদিও সেটা ইন্টারন্যাশনালি রিলিজ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে বাংলাদেশে 2-3 মাস আগে অফিসিয়ালভাবে রিলিজ হয় হনর ম্যাজিক ভি2 এই স্মার্টফোনটি, যেখানে স্যামসাং এর একটা ফোল্ডিং ফোনের দাম 2.5 লক্ষ টাকার মতো, সেখানে দেখা যায় যে হনর ম্যাজিক ভি2 এই ফোনটার দাম অফিসিয়ালি 2 লক্ষ টাকার কাছাকাছি। আমি নিজে এই ফোনটা প্রায় 3 মাসের মতো ব্যবহার করছি। সো আজকে আমি আপনাদের সাথে একটা ইনডেপথ রিভিউ শেয়ার করব, আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আইফোনের যে ফিচারগুলো ছিল সেগুলো আমি কি কি মিস করছি বিস্তারিত আজকের এই ভিডিওতে শেয়ার করব। সাথে সাথে আমরা এটিও দেখব যে হনর ম্যাজিক ভি2 কি আসলে আইফোনকে টেক্কা দিতে সক্ষম। আমরা গেমিং, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি কম্পেয়ার করে দেখব। এই ফোন প্রি অর্ডার করলে সাথে একটা বিগ বক্স দিত, অর্থাৎ যারা শুধুমাত্র প্রি অর্ডার করবে তাদেরকে এই বিগ বক্সটা দিবে। এই ফোনটার অফিসিয়াল দাম ছিল 1,99,000 টাকা। যখন আমি এটা কিনে নিয়ে আসি তখন ইনস্ট্যান্ট 10,000 টাকা ক্যাশব্যাক পাই এবং সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট পাই, যার দাম হলো 13,000 টাকা। এবং SMS যে ক্যাম্পেইন ছিল তার মাধ্যমে আমি আরও এডিশনালি আরও 10,000 টাকা ডিসকাউন্ট পাই। সো সব মিলিয়ে দেখলে দেখা যায় যে এই ফোনটা পড়ছে 1,68,000 টাকার মতো। তবে এই অফার এখন আপনি আর পাবেন না, কেননা অফার অলরেডি গন। হনর ম্যাজিক ভি3 যখন বাংলাদেশে লঞ্চ হবে তখন অন্যান্য অফার দিতে পারে, তখন দেখা যায় যে আপনি এর থেকে আরো ভালো অফার পেতে পারেন। সো এখন আমরা একটা আনবক্সিং করবো এবং দেখবো যে এই ফোনটার সাথে আমরা কি কি পেয়েছি। বিগ বক্সটা আনবক্স করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচের যে ব্ল্যাক বক্সটা, অর্থাৎ মেইন যে বক্সটা, সেটা একটা স্মার্ট ওয়াচ, হনরের প্রিমিয়াম সার্ভিস কার্ড। সো এই ফোনের সাথে একটা ব্যাকপ্যাডও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, যেটা হনর নিজেই প্রোভাইড করে থাকে। এছাড়াও পেয়ে যাবেন 66 ওয়াটের সুপারফাস্ট চার্জার, যেখানে অন্যান্য ফোন চার্জার দেয় না, হনর এখানে খুব ভালো একটা কাজ করছে। অরিজিনাল চার্জার দিয়ে দিয়েছে, একটি টাইপ সি কেবল, যা দিয়ে এই ফোনটা খুব ভালোভাবেই ফাস্ট চার্জ হয়ে যায়। যেহেতু হনর চেষ্টা করছে এই ফোনটিকে ফ্ল্যাগশিপ ফোনের সাইজ করতে, তাই আনফোল্ড অবস্থায় ফোনটা কিন্তু সুপার স্লিম, আর ফোল্ডিং অবস্থায় এর থিকনেস মাত্র 9 mm, আর এর ওজন হলো মাত্র 231 গ্রাম। সো আমরা যদি আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে এর ওয়েট কম্প্যারিজন করি এবং সাইজ কম্প্যারিজন করি, দেখা যায় যে প্রায় সেম টু সেম 19-20 হতে পারে। বাট একটা ফোল্ডিং ফোন আমরা দেখছি যে স্যামসাং এর ফোনগুলা 200-250 গ্রামের উপরে হয়ে থাকে, বাট এটা কিন্তু সেই হিসাবে কিছুটা হালকা। এই স্মার্টফোনটা এত স্লিম হওয়া সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। হনর এখানে প্রথমবারের মতো ইমপ্লিমেন্ট করছে সিলিকন কার্বন ব্যাটারি, যার ফলে ফোনের সাইজ স্লিম রেখে তারা স্মার্টফোনের যে ব্যাটারির ক্যাপাসিটি ঠিক রাখতে পারছে। এবং এই ফোনটা যেহেতু ফোল্ডিং করা থাকে, সো এই পাশে একটা ব্যাটারি সেল এবং এই পাশে একটা ব্যাটারি সেল, দুই পাশে দুইটা ব্যাটারি সেল থাকায় তারা খুব ভালোভাবে জিনিসটা করতে পারছে। আর যদি আপনি এটা আনফোল্ড অবস্থায় টাইপ সি পোর্টটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা স্লিম। আর এর বডি ফ্রেমটা বানানো হয়েছে ম্যাগনেসিয়াম অ্যালয় দিয়ে, আর এর যে হিঞ্জ মেকানিজম, এই যে হিঞ্জ মেকানিজমটা রয়েছে এটাতে ব্যবহার করছে টাইটেনিয়াম। এবং হনরের দাবি অনুযায়ী আপনি যদি এটা 4 লক্ষ বার পর্যন্ত এবং এরকমভাবে ফোল্ড এবং আনফোল্ড করেন তাতে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। এবং আমি নিজেও এটা ট্রাই করে দেখছি, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং খুব ভালো মানের একটা গ্রিপি ফিল দেয় যখন আপনি এটা ফোল্ড এবং আনফোল্ড করেন। এর বডিতে পেয়ে যাব হোম বাটনে ইনবিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট। তার উপরে পাচ্ছি ভলিউম আপ এবং ডাউন বাটন, এবং এর যে আপার সাইডে পেয়ে যাচ্ছে আমরা সেকেন্ডারি স্পিকার এবং আইআর সেন্সর। এই ফোনটাতে আইআর সেন্সর রয়েছে শাওমি ডিভাইসের মতো, এটা দিয়ে আপনি রিমোট ব্যবহার করতে পারবেন, টিভি, এসি এবং অন্যান্য আইআর এনাবেল ডিভাইসগুলো অন অফ করতে পারবেন। আর এই ফোনটা যেহেতু অনেক অনেক স্লিম, সো এটাতে কোনো প্রকার কোনো হেডফোন জ্যাক নেই। এটা আমরা সব ফ্ল্যাগশিপ ফোনেই দেখে থাকি, কোনো প্রকারের কোনো হেডফোন জ্যাক বা হেডফোন পোর্ট থাকে না। এর সামনে যে স্ক্রিনটা রয়েছে সেটা হলো 6.43 ইঞ্চি, যা কিনা একটা রেগুলার সাইজের মতোই, এবং এটা কিন্তু স্যামসাং এর মতো অনেকটা লম্বা না। আমরা স্যামসাং এর ফোল্ড 5 অথবা ফোল্ড 4 যদি দেখি তাহলে দেখবো যেটা কিছুটা লম্বা। এর ফোল্ডেবল স্ক্রিনের সাইজ হলো 7.92 ইঞ্চি। দুটাই হলো এলটিপিও ওলেড প্যানেল এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 Hz রিফ্রেশ রেট। কাজেই বলা যায় যে খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন এই স্মার্টফোনটা যখন আপনি ব্যবহার করবেন। আর এর ফোল্ডেবল স্ক্রিনের ব্রাইটনেস হলো 1600 নিটস, এবং এর যে কভার ডিসপ্লে, যেহেতু এটা মেইন ডিসপ্লে থাকে, অর্থাৎ আমরা রেগুলার কিন্তু এভাবেই ব্যবহার করি, এটা হলো 2500 নিটস। কাজেই আপনার ইনডোরে এবং আউটডোরে দেখতে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। আপনি ডিরেক্ট সানলাইটেও খুব ভালোভাবে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ডিটেল কিন্তু খুব ভালোভাবে পড়তে পারবেন।
তবে এখানে একটা ব্যাপার হলো, এর যে ফোল্ডেবলের যে ক্রিঞ্চটা, এটা কিন্তু সামনাসামনি থেকে দেখলে, আপনি যদি ডিরেক্ট এভাবে খুলে ডিরেক্ট দেখেন, আপনি কিন্তু নোটিস করতে পারবেন না যে এখানে একটা ক্রিঞ্চ রয়েছে। বাট আপনি যদি একটু সাইড থেকে দেখেন 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কিন্তু এর ক্রিঞ্চটা লক্ষ্য করা যায়। আর এই ধরনের ডিসপ্লে সাধারণত আপনারা কোনো প্রকারের কোনো প্রোটেকশন ছাড়া ব্যবহার করবেন না। দেখা গেল যে আপনি ফোনটা পাওয়ার পর পলিটা উঠিয়ে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি নোটিস করবেন যে 2-1 দিনের ভিতরেই কিন্তু ফোনের মেইন ডিসপ্লেতে দাগ এসে যায়। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আমি নিজেও কিন্তু একটা পলি লাগিয়ে এটা ব্যবহার করতেছি, কাজে আমার সাজেশন থাকবে যে হাইড্রোজেল পলি অথবা ভালো মানের গ্লাস প্রোটেকশন ব্যবহার করে এই ফোনটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু এর ডিসপ্লেতে দাগ পড়ার সম্ভাবনা প্রবল। এটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন 2 প্রসেসর, যেটা কিছুটা ব্যাকগ্রেডেড প্রসেসর, যেহেতু এটা 1 বছর আগে রিলিজ হয়েছে, কাজেই এটা ওই সময় লেটেস্ট প্রসেসর ছিল। স্ন্যাপড্রাগন 8 জেন 2 এবং 8 জেন 3 এর কম্পারিজন বা পারফরমেন্স কিন্তু 19-20, কাজেই আহামরি আপনি যে খুব জেন 3 থেকে যে কিছুটা পিছিয়ে থাকবে, ব্যাপারটা মোটেও ওরকম নয়। আর এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে 16 জিবি ফিজিক্যাল র্যাম, এবং আপনি চাইলে ভার্চুয়াল র্যাম ব্যবহার করে এটাতে 24 জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। আর আমার এই ভেরিয়েন্টটা হলো 512 জিবির, কাজে স্টোরেজ নিয়ে কোনো প্রকার কোনো পেন পাবেন না, মাল্টিটাস্কিংয়ে কোনো প্রকার কোনো পেন পাবেন না, সব কিছুই আপনি একদম স্মুথলি করতে পারবেন। যাই হোক, ম্যাজিক ওএস 7.2 কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে কাস্টমাইজ করা যায়, এবং এটাতে কিন্তু কোনো প্রকার কোনো বুলেট আইন নেই, একদম ফ্রেশ একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। যেহেতু এটা একটা ফোল্ডিং ফোন, তাই ফোল্ডিং ফোনে যেসব বেসিক ফিচার থাকে, মাল্টিটাস্কিং, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর প্রতি মাসে রেগুলার একটা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন, এবং প্রতি মাসে একটা রেগুলার হনর আপডেট দিয়ে থাকি, এবং আমি আশা করব যে হনর এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট দিবে। কাজেই বলা যায় যে আপনি দীর্ঘদিন ফ্লুয়েন্টলি একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা থেকে। এবারে আসি গেমিংয়ের বেলা। যদিও এই ফোল্ডিং ফোন যারা কিনবেন তারা গেমিংকে প্রায়োরিটি দিবে না, তবে আমরা এই ফোনটা থেকে পাবজি গেম রান করে দেখেছি, খুবই বাটার স্মুথ চলে, এবং আপনি চাইলে আলট্রা এইচডিআর গ্রাফিক্স মোডেও খেলতে পারবেন। মেন ডিসপ্লে এবং ফ্রন্ট ডিসপ্লেতে দুটোতেই একসাথে খেলতে পারবেন, অর্থাৎ আপনি যদি মেন ডিসপ্লেতে গেম খেলার পর ফ্রন্ট ডিসপ্লেতে নিয়ে আসেন, সেটা কিন্তু খুব স্মুথলি ট্রানজাকশন হয়। আর এটাতে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু বলা যায় যে খুবই একদম বাটার স্মুথ ছিল। আর গেম প্লে করার সময় এই ফোনটা কিন্তু অতটা হিট হয় না, খুবই ভালো স্টেবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে। স্যামসাং দীর্ঘদিন যাবত এই ফোল্ডিং ফোন নিয়ে কাজ করে আসছে, তাই স্যামসাংয়ের মতো অতটা প্রিমিয়াম ফিল এই হনরের ফোনটায় পাওয়া যাবে না। তবে আমরা আশা করব যে হনরের যেহেতু ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছে, তারা ধীরে ধীরে তাদের সফটওয়্যারটা আপগ্রেড করে স্যামসাংয়ের মতো প্রিমিয়াম এবং পলিশ বানিয়ে ফেলবে। যে সকল অ্যাপ ফুল স্ক্রিন হয় না, সেগুলো আপনি চাইলে সেটিংসে গিয়ে ফুল স্ক্রিন করে ব্যবহার করতে পারবেন, এবং এটা সামনের ডিসপ্লেতে যখন কোনো কন্টেন্ট দেখবেন, তখন যে সেটা যদি আপনি আনফোল্ড করে মেইন ডিসপ্লেতে নিয়ে আসেন, তখন সেটা কিন্তু খুবই ফ্লুয়েন্টলি মেইন ডিসপ্লেতে চলে আসে, এবং আপনি যখন মেইন ডিসপ্লেতে কোনো কন্টেন্ট দেখবেন, সেটা যদি ফোল্ড করেন, তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি মেইন ডিসপ্লেতে চলে আসে, এবং এই ব্যাপারটা কিন্তু খুবই স্মুথলি হয়। হনর ম্যাজিক V2-তে প্যারালাল স্পেস নামক একটা ফিচার রয়েছে, যার কারণে আপনি যে কোনো অ্যাপ ডুয়াল চালাতে পারবেন, অর্থাৎ আপনি এই ফোনে ডুয়াল হোয়াটসঅ্যাপ, ডুয়াল মেসেঞ্জার, ডুয়াল ফেসবুক আইডি একই সাথে রান করতে পারবেন। পাশাপাশি আপনার গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু হিডেন করে রাখতে পারবেন, এই ফোনের সেই স্পেশাল ফিচারটা রয়েছে। এবং আপনি চাইলে এই যে প্যারালাল স্পেস যে ফিচারটা, সেটা আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন কোড অথবা আপনার ফেস আইডি দিয়েও লক আনলক করতে পারবেন। ডিসপ্লে যখন আপনি এটা আনফোল্ড করে রাখবেন, তখন এটা কিন্তু খুব ভালোভাবে লেগে যায়। আমরা স্যামসাংয়ের Fold 5-এ দেখেছি যে এখান থেকে কিন্তু আলো আসে, সো আমরা নিজেরাও লাইট দিয়ে চেক করে দেখছি যে এখান থেকে কোনো লাইট পাস হয় কিনা, কিন্তু না, কোনো প্রকার কোনো লাইট পাস হয় না। সো বলা যায় যে খুব ভালো মানের একটা কাজ করছে হনর তাদের সেকেন্ড জেনারেশনের ফোনে এই পরিমাণে ইনোভেশন নিয়ে আসার জন্য। এবার আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। একটা স্মার্টফোনের বলা যায় যে বর্তমানে মেইন ফিচার হলো এই ক্যামেরা। সো ক্যামেরা নিয়ে দেখবো যে হনরের কিছু কিছু ফোন রয়েছে যা যা কিন্তু ডিএক্সও মার্ক একদম টপ লেভেলে রয়েছে। সো এই ডিভাইসটা ক্যামেরা কীরকম পারফরমেন্স করে সেটা আমরা চেক করে দেখবো। যদিও এটার মেইন ফোকাস কিন্তু ক্যামেরা নয়, তবে আমরা আইফোন 14 সাথে কম্পেয়ার করে দেখবো যে ক্যামেরার সাইড বাই সাইড কেমন। আমরা আইফোন 14 প্রোর সাথেও কম্পেয়ার করে দেখেছি, এবং আপনাদের এখন দেখাবো যে এর কোয়ালিটি আইফোনের সাথে কেমন হয়, ভিডিও কোয়ালিটি কেমন হয়। এর রেয়ারে রয়েছে 3টে শুটার, 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে, যেটা হলো সোনি IMX866 এর ক্যামেরা। তারপর রয়েছে একটা টেলিফোটো জুম লেন্স এবং একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এছাড়া এর সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং আনফোল্ড করার পরও আরও একটা ক্যামেরা পেয়ে যাবেন। এই যে এখানে রয়েছে এই ক্যামেরাটা, এখানেও পেয়ে যাবেন একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সো আপনি মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এখানে আমরা এখন আইফোনের সাথে কিছু ক্যামেরা কম্পারিজন দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরাই দেখে নেবেন, সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখবেন। তবে ক্যামেরার দিক থেকে মেইন ক্যামেরার কথা বলতে গেলে এর কোয়ালিটি এবং আইফোনের কোয়ালিটি বলা যায় যে আইফোনের ক্যামেরার যদি 100-র ভিতরে 100 পায়,
এর ক্যামেরা 90 বা 92 পাবে। তবে ভিডিওর ক্ষেত্রে এই ফোনটা কিছুটা পিছিয়ে থাকবে, কেননা আইফোনের মতো অতটা হাই ডাইনামিক রেঞ্জ এই ফোনের ক্যামেরাটা প্রোভাইড করতে পারে না। আমি আপনাদের এই ভিডিও দেখাচ্ছি, এখন আমরা রেকর্ড করতেছি আইফোন দিয়ে এবং হনর ম্যাজিক ভিডিও দিয়ে। সো দেখতে পাচ্ছেন যে দুটার কোয়ালিটি কেমন, যে ডাইনামিক রেঞ্জ কেমন। এই যে দেখেন আইফোনে কিন্তু ডিরেক্ট সানটা বোঝা যাচ্ছে যে সানটা ওই জায়গাতে আছে, বাট অ্যান্ড্রয়েডের যে হনর ম্যাজিক ভি2 সেটাতে কিন্তু সানটা পুরো ওয়াশ আউট হয়ে গেছে। আর জুম দিলে দেখেন এই ডিটেলের পরিমাণও কিন্তু দেখেন পুরো ব্ল্যাক হয়ে গেছে। এই যে 3x জুম দিলাম, দেখেন এই যে এটা, এই যে বিল্ডিংটা দূরে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আইফোনে, বাট অ্যান্ড্রয়েডে কিন্তু সেটা ডাইনামিক রেঞ্জ যখন ওটা কমাই দিল তখন তারপর কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এই যে আমি যদি ফোকাস করি দেন বোঝা যায়, বাট তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি ওয়াশ আউট হয়ে যায়। সো এই হলো আইফোন এবং অ্যান্ড্রয়েডের যে ক্যামেরার যে মেইন কম্প্যারিজন ডাইনামিক রেঞ্জে, সেটা ডিটেইলে ঘাটতি আছে, ডাইনামিক রেঞ্জে ঘাটতি আছে। সো এই দিক থেকে আইফোনটা এগিয়ে থাকে। দুইটা সাইড বাই সাইড, যে সানের বিপরীতে কীরকমভাবে মানে স্ট্রাগল করে এই হনর ম্যাজিক ভি2টা। তবে রেগুলার ডে লাইটে এবং লো লাইটে কিন্তু মোটামুটি বেশ ভালো মানের ভিডিও করতে পারে। এর মূল যে ক্যামেরাটি সেটা হলো সোনি IMX866 সেন্সর, যা অনেক ভালো রেজাল্ট প্রোভাইড দেয়। ছবির মানও অনেক ভালো এবং ইনডোরে আউটডোরে উভয় জায়গায় অনেক ভালো মানের রেজাল্ট পাবেন। ভালো ডাইনামিক রেঞ্জ এবং সারফেসে ভালো মানের রেজাল্ট দিতে পারে। কালার টোনটা একদম ন্যাচারাল না হলে কিছুটা বুস্টেড কালার প্রোভাইড করে থাকে, যা আমাদের অনেকেরই ভালো লাগে। সোশ্যাল মিডিয়া রেডি প্রোভাইড করে। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটারও বেশ ভালো মানের ছবি প্রোভাইড করে। তবে লো লাইটে কিন্তু আলট্রা ওয়াইডটা আমরা দেখে আসছি যে আইফোন এবং বিভিন্ন ফোনে কিন্তু লো লাইটের যে আলট্রা ওয়াইড যে ক্যামেরা থাকে সেটা একটু ডাউনগ্রেড। এটা তো সেম একই সেন্সর। আর এটা যে টেলিফোটো জুম লেন্স রয়েছে সেটা দিয়ে আপনি 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 40x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। তবে 40x এর যে ছবিগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করার মতো থাকে না, জাস্ট দেওয়ার দরকার দিয়ে রাখছে। আর এতে খুব ভালো মানের পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। আমি সাজেস্ট করবো যে অ্যাপাচার f0.9 এ রেখে ছবিগুলো তুলবেন, তাহলে খুব ভালো মানের ব্লার পাবেন। নাইট মোডে এর ছবি তোলাগুলোও ভালো, তবে এত দামের একটা ফোনে যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো নয়। তবে আপনি একদম হতাশ হবেন না, মোটামুটি বেশ ভালো মানেরই ছবি তুলতে পারে এর মেইন ক্যামেরাটা। তবে আলট্রা ওয়াইড অথবা জুমগুলা কিন্তু লো লাইটে অতটা ভালো কাজ করে না। আর ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ওই রকমের না। সো লো লাইটে আপনি ছবি তুলতে হলে আপনার মেইন ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে হবে। এতে রয়েছে দুইটা ফ্রন্ট ক্যামেরা, কভার এবং ইনার ডিসপ্লের যে সেলফি কোয়ালিটি সেটা মোটামুটি ভালো। ছবি তোলার সময় ওয়াশ আউট দেখালেও, ডাইনামিক রেঞ্জগুলো একদম পুরোপুরি হারিয়ে গেলেও ছবি তোলার পর প্রসেস করে এই ফোনটা কিন্তু ডাইনামিক রেঞ্জটা ব্যাক নিয়ে আসতে পারে, যা কিন্তু আমার কাছে ভালো লাগছে। তবে আইফোনের মতো ওই রকম আসবে না ডাইনামিক রেঞ্জ, সেটা আমি আবারও বলে রাখি। তবে ছবির যে কোয়ালিটি, কালার, সেগুলো মোটামুটি বেশ ভালো পাবেন। পাশাপাশি দুটি ফোনের ছবি তোলা রাখলে সবসময় আইফোনটা এগিয়ে রাখবে। তবে যারা কালার এবং পাঞ্চি কালার পছন্দ করেন তাদের এই হনর ম্যাজিক ভি2 ছবিগুলো ভালো লাগবে। সো ছবির ক্ষেত্রে এবং ভিডিওর ক্ষেত্রে আইফোন বেস, সেটা সবার মানতেই হবে। তবে ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় ফোল্ডিং ফোনের ক্যামেরাগুলো একটু পিছিয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এই ফোনটা যেহেতু একটু স্লিম করে তৈরি করা, কাজেই ক্যামেরার ভালো মানের যে মডিউল ব্যবহার করবে তার মতো এখানে স্পেস নাই। বাট এত দামি একটা ফোন হিসাবে আমরা আরও ভালো মানের ক্যামেরা আশা করতে পারি, কেননা যেহেতু এটার দাম 2 লাখ টাকার একটা ফোন। সো ক্যামেরার কোয়ালিটি যদি সেরকম না হয় তাহলে দেখা যায় যে দিন শেষে কিন্তু একটা ল্যাগ থেকেই যায়। আর এর ক্যামেরার একটা ভালো ফিচার হলো, চাইলে আপনি এটা ট্রাইপডের মতো ভাঁজ করে যে কোনো জায়গাতে রেখে নিজের ভিডিও বা নিজের ছবি তুলতে পারবেন। আর এটাতে যে স্পিকার রয়েছে তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, ফুল ভলিউমে কোনো প্রকার কোনো ডিস্টরশন হয় না, বেসের কোয়ালিটি ভালো আসে। আর এর যে কল কোয়ালিটি, ফোনে কথা বলার সময় যে কল কোয়ালিটি হয় সেটাও কিন্তু বেশ ভালো মানের। আপনি যদি দূরে নিয়ে এভাবে করে কথা বলেন তাও কিন্তু ভয়েসটা অপর প্রান্তে যে থাকে সে কিন্তু খুব ক্লিয়ার এবং লাউড শুনতে পায়। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যাতে আপনি অনায়াসে 12 থেকে 14 ঘন্টার মতো একটা এসওটি পেয়ে যাবেন। এর যে কভার ডিসপ্লে আছে যদি আপনি সেটা ব্যবহার করেন, আর যদি মেইন ডিসপ্লে অথবা বড় ডিসপ্লেটা ব্যবহার করেন তাহলে 5 থেকে 6 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পাবেন। তবে মোবাইল ডাটা অন রেখে চালালে ব্যাটারি ব্যাকআপ একটু কম যায়। তবে কম্পেয়ার করলে দেখা যায় যে অন্যান্য ফোল্ডিং ফোনের তুলনায় এর ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি। আর এই ফোনটা টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। এর চার্জার হলো 66 ওয়াটের। তবে আপনি ম্যাক্স 45 থেকে 46 ওয়াট আউটপুট পাবেন। আর এটা 0 to 100% চার্জ হতে 1 ঘন্টার মতো সময় নেয়। পাশাপাশি অন্য ফোনেও আপনি চাইলে এটা দিয়ে চার্জ করতে পারবেন, কেননা এটাতে রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম। আর এই ফোনটাতে কিন্তু কোনো প্রকারের কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। হনরের দাবি ছিল যে তারা 3টা বিষয় নিয়ে কাজ করবে। সো তারা ফোল্ডিং ফোনগুলোকে এমন একটা সাইজে নিয়ে আসছে যা কিনা একটা রেগুলার সাইজের মতোই, কাজেই আগের বারের মতো যে বাল্কি যে হয়, অনেক মোটা হয়, সেরকম না। এটা দেখতে একদম রেগুলার একটা ফোনের মতো এবং আপনি চাইলে খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। এবং তারা কিন্তু এই জায়গাতে যথেষ্ট পরিমাণে সফল। আমরা দেখছি যে এই ফোনটা কিন্তু কতটা স্লিম এবং ব্যবহারযোগ্য। হিঞ্জ বা ক্রিঞ্জ
এই ধরনের ফোনে আরেকটি সমস্যা হলো হিঞ্জ বা ক্রিঞ্জ। ডিসপ্লেতে যত কম ভাঁজ পড়বে ততটা প্রিমিয়াম লাগবে দেখতে, এবং হনর যা দেখা যায় যে এটার সমস্যাটা 80%ই ফিক্স করে ফেলছে। সামনাসামনি দিক থেকে দেখলে কোনো প্রকার কোনো হিঞ্জ দেখা যায় না, কোনো প্রকারের কোনো ক্রিজ দেখা যায় না, সাইড থেকে দেখলে একটু দেখা যায়। আর এর যে হিঞ্জটা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আর ব্যাটারি টাইপ অনেকেই কমপ্লেন করে থাকেন যে ফোল্ডিং ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো না, তবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু সেই তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো। আপনি 12 থেকে 14 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পাবেন, যা কিনা বলা যায় যে এই ধরনের ফোনের ক্ষেত্রে একটা ম্যাসিভ ইনোভেশন। সো আর এটাতে দেওয়া হয়েছে 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার। কাজেই ফোনে যদি চার্জ নাও থাকে, মাত্র 10-15 মিনিট চার্জ দিলেই কিন্তু আপনি অনায়াসে 3 থেকে 4 ঘন্টা একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ফোনটি ব্যবহার করার পর আমার মনে হয়েছে হনর এই সকল যে জিনিস, ম্যাক্সিমাম জিনিসগুলোই তারা ফিক্স করে ফেলছে, তবে এখনও অনেক অনেক ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে। সো এখন আমি আসি কেন আমি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে শিফট হলাম। সো প্রথম হলো ব্যাটারি ব্যাকআপ। আমার আইফোন 40-তে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতাম না। সো সেই তুলনায় দেখা যায় যে হনর ম্যাজিক ভিডিওতে আমি অনায়াসেই 10 থেকে 12 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পাচ্ছি, যা কিনা বলা যায় যে বেশ হিউজ। আর আইফোন চার্জ হতেও কিছুটা সময় লাগে, বাট সেক্ষেত্রে দেখা যায় যে হনর ম্যাজিক ভি2 বেস্ট ফাস্ট চার্জ হয়। সেকেন্ড নাম্বার হলো মাল্টিটাস্কিং। সো ডুয়েল ডিসপ্লে থাকার কারণে যে কোনো প্রকার মাল্টিটাস্কিং কিন্তু হনর ম্যাজিক ভিডিওতে খুব ভালোভাবে করা যায়। আমি একসাথে 2 থেকে 3টে অ্যাপ অনায়াসে রান করতে পারি। এই পাশে ফেসবুকে মেসেজের রিপ্লাই দিলাম, ওই পাশে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলাম, বা কোনো ক্লায়েন্টের সাথে কথা বললাম, সেটা কিন্তু খুব অনায়াসই করা যায়। এই ফোনটা ফোল্ডিং হলো, এর যে সাইজ সেটা কিন্তু একটা নর্মাল ফোনের মতো। 14 Pro ম্যাক্সের যে যতটুকু ওজন, এই ফোনটার ওজনে কিন্তু তার থেকে বলা যায় কিছুটা কম। কাজেই বলা যায় যে রেগুলার ডে টু ডে ইউজেজে কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। আর এই ফোনটাতে রয়েছে 512 জিবির একটা স্টোরেজ, কাজেই হিউজ একটা স্টোরেজ। আমার আগের আইফোন 14-এ ছিল 128 জিবি। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমি হিউজ পরিমাণে ফাইল, ছবি, ভিডিও এই ফোনটাতে স্টোরেজ করে রাখতে পারবো। সো এবারে আসি যে আইফোনের কোন কোন ফিচারগুলো আমি এই ফোনটাতে ব্যাপকভাবে মিস করেছি। প্রথমত হলো এর ক্যামেরা। আইফোনের মতো অত ভালো মানের ডাইনামিক রেঞ্জ এবং ভিডিও কোয়ালিটি কিন্তু এই হনর দিতে পারে না। কাজেই ওই দিকটা একটা ল্যাগিংস থেকে যাবে, এবং আইফোনের যে ইউজার এক্সপিরিয়েন্স, সফটওয়্যারের যে এক্সপিরিয়েন্সটা, ওই রকম কিন্তু হনর বা অ্যান্ড্রয়েড ওরকম প্রোভাইড করতে পারে না। কাজেই ওই জিনিসটা খুবই মিস করছে এই হনর ম্যাজিক ভি2 ফোনে। সো গাইস, এটাই ছিল আমাদের আজকের হনর ম্যাজিক ভি2-র একটা ইনডেপথ রিভিউ। যদি আপনার এই ফোন সম্পর্কে কোনো প্রকারের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টস করতে পারেন, আমরা উত্তর দিব। এবং পাশাপাশি যদি এই ধরনের আরও ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।